আসসালামু আলাইকুম। আজ তোমাদের নেক্সট ক্লাস শুরু করব হ্যালো অ্যারিন। এর আগে পড়েছিলাম হ্যালো অ্যালকেন। তো হ্যালো অ্যারিন প্রস্তুত কিভাবে করব? আগে জানবো হ্যালো অ্যারিন জিনিসটা কি। হ্যালো অ্যারিন হলো যে কোনো একটা অ্যারোমেটিক যৌগ থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে একটা হ্যালোজেন পরমাণু প্রবেশ করবে, যে যৌগ গঠন করবে সেই যৌগটাকে বলা হয় হ্যালো অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড। যেমন দেখবো যে আমার এখানে একটা বেনজিন বলা হলো একটা অ্যারোমেটিক যৌগ, তাহলে কি আছে যে এখানে আমি যদি X পরমাণু যদি অর্থাৎ X হলো কি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর্থাৎ হ্যালোজেন পরমাণুটা প্রবেশ করবে। এখানে কি আছে, প্রত্যেকগুলোতে কি আছে হাইড্রোজেন আছে, প্রত্যেকগুলোতে আমার কার্বনের সাথে আমার হাইড্রোজেন আছে। তাহলে এখানেও হাইড্রোজেনটা অপসারিত করে কি প্রবেশ করছে, এখানে হ্যালোজেন পরমাণুটা প্রবেশ করেছে। তাই এটা বলবো হ্যালো অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড। তাহলে আমরা সাধারণত AR ফর অ্যারোমেটিক আর এখানে কি আছে X ফর হ্যালোজেন। এর আগে যেমন দেখেছিলাম হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা অ্যালকেন জাতীয় যৌগ থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে হ্যালোজেন পরমাণু যোগ করা হয়, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণু বের করে হাইড্রোজেন পরমাণু যদি বের করে আমি কি হ্যালোজেন পরমাণু প্রবেশ করাই, তাহলে কি হচ্ছে আমার হ্যালো অ্যালকেন তৈরি করছে আর X। ওকে, তাহলে এটা আমি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে করেছিলাম। আর এটা আমার অ্যারোমেটিক থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করে আমার কি হচ্ছে অ্যারাইল হ্যালাইড বা হ্যালো অ্যারিনস। এখন আমি দেখব প্রিপারেশন অর্থাৎ হ্যালো অ্যারিন প্রস্তুতি। হ্যালো অ্যারিনের যে প্রস্তুতি এর আগে যেমন দেখেছিলাম হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে R বন্ড X হ্যালো অ্যালকেন, বা এটা যদি করি যে এখানে আমি কি দিব RX দিয়ে হ্যালো অ্যালকেন প্রিপারেশন করছিলাম, কিন্তু ROH অ্যালকোহল যৌগের সঙ্গে যখন আমরা কি দিয়েছিলাম HCl দিয়েছিলাম নাম্বার 1, নাম্বার 2 কি দিয়েছিলাম PCl5 or PCl3, SOCl2, তাহলে কি হচ্ছিল যেগুলো ক্যাটায়ন আয়নে ভাঙছিল, আমি যদি দেখাই যে H প্লাস প্লাস Cl মাইনাসটা, তাহলে কি নিউক্লিওফিল প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছিল বিপরীত দিক থেকে আমার এই কি করছিল কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করছিল আর এখান থেকে ওয়েস্টটা বেরিয়ে যাচ্ছিল। তাই হচ্ছিল কি হচ্ছিল R এর সঙ্গে একটা হ্যালোজেন পরমাণু প্রবেশ করছিল, বা অর্থাৎ এখানে Cl নিয়েছি আমি, এখানে X এর পরিবর্তে আমি কি দিতে পারি একটা Cl দিতে পারি আর ফর অ্যালকিন গুলো। তাহলে এইভাবে আমি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এই OH পরমাণুটাকে অ্যালকিন মূলক থেকে OH এর সঙ্গে সরাসরি এটা ভাঙতে পারতাম, কিন্তু এটার ক্ষেত্রে আমি কি দেখতে পাবো একই রকম ভাবে সেম কিন্তু করতে পারবে না। যেমন যদি দেখি যে একটা ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন এখানে একই রকম ভাবে আমি যদি HCl দিই তার সাথে হিট করি, তারপরে কি হচ্ছিল সরি ফেনল OH, তাহলে এই বন্ডটা কি হচ্ছে এটা ব্রেক হবে না, মানে ভাঙবে না, তাহলে বিক্রিয়াটা ঘটবে না এইভাবে। কারণ যে অক্সিজেন আর এখানে কার্বনের মধ্যে কিছু আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। আমরা জানি যে কার্বন কার্বন এক বন্ধন থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন ছোট, কিন্তু এর তুলনায় বেশি শক্তিশালী। তাই এখন দেখো যে কেন এটার ক্ষেত্রে কি করছে যে হ্যালো অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিল মূলকের সঙ্গে OH গ্রুপটা ভাঙছিল, অর্থাৎ এটা যেমন একটা উদাহরণ দিই যে CH3OH, তাহলে এই বন্ডটা আবার ভেঙে যাচ্ছিল, কিন্তু আমার এটার ক্ষেত্রে ভাঙছে না, কারণ এটা অক্সিজেন আর কার্বনের মধ্যে দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। এখন রেজোনেন্সের সাহায্যে ওটাকে দেখব। তাহলে আমি একটা বলে দিলাম হলো ফেনল, তাহলে অক্সিজেনের সঙ্গে ইলেকট্রন জোন কটা আছে, সবচেয়ে বাইরে কত 6টা, এখানকার একটা ইলেকট্রন নিয়ে কি করেছে এই ইলেকট্রন একটা বল করেছে এখানকার ইলেকট্রন, তাহলে আমাদের কটা বেঁচে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোন বেঁচে আছে। অতিরিক্ত ইলেকট্রন থাকলে এই ইলেকট্রনগুলো কি করবে বেনজিন বলয় দিতে পারবে, তাহলে এখানে কার্বনের ঘনত্ব বেড়ে গেল, ইলেকট্রনের ঘনত্ব, অর্থাৎ এই বন্ডিংটা থেকে এই কার্বনের উপর উঠে যাবে, তাহলে আমি নেগেটিভ সাইন দিয়ে লিখতে পারি। আমরা জানি যে দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন, অর্থাৎ এই ইলেকট্রনের বন্ড, অর্থাৎ এই বন্ডটা পুরো আমার এখানে উঠে গেছে। এখানে আমি দেখব যে তাহলে এটা কি হবে ডাবল বন্ড হয়ে যাবে,
এখানে কি হবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, যেহেতু আমি এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড করেছি, অক্সিজেন আর হাইড্রোজেন। ইলেকট্রন যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু এখানে কি হবে, প্লাস আধান সৃষ্টি হবে, আর এখানে যা ছিল তাই। আর এই নেগেটিভ অর্থাৎ এই বন্ডিংটা এখানে প্রবেশ করবে। তাহলে একে কি করবে, একে সরানোর চেষ্টা করবে, কারণ কার্বনের বন্ধন সংখ্যা আমাকে কয়টা রাখতে হবে, সবসময় 4টা রাখতে হবে। তাহলে এই জায়গাটা আমি প্রবেশ করাবো। তাহলে এখানে আমার বন্ডিংটা প্রপোজ করলে এখানে ছিল, আর এই বন্ডিংটা এই কার্বনের উপর উঠে গেছে, আগে যা ছিল তাই, OH প্লাস আধান। একই রকম ভাবে এই বন্ডিংটা এখানে প্রপোজ করবে, আর এটা কোথায় যাবে, এই কার্বনের উপর উঠে যাবে। আমরা ক্লাস 11 এর রেজোনেন্স গুলো করেছি, তো রেজোনেন্সের ধারণাগুলো কমপ্লিট রাখতে হবে এবং হ্যালো এর সাথে ফোকাস দিবে। তাহলে আমার কি হলো, এখানে নেগেটিভ আধান হলো, আগে যা ছিল তাই, এখানে প্লাস আধান। একই রকম ভাবে ইলেকট্রন এখানে প্রবেশ করলো, আর এখানে এই বন্ডিংটা উপরে উঠে গেল, আর অক্সিজেন পরমাণুটা প্রসারণ হয়ে যাবে। তাহলে আগের অবস্থায় আমার কি আছে, চলে আসছে। তাহলে OH আমি ওই সব ইলেকট্রন গুলো দিতে পারি আবার। এখন দেখতে হবে রেজোনেন্স স্ট্রাকচার গুলো কত আছে, 1 2 3 4 5। তাহলে আমি রেজোনেটিং স্ট্রাকচার গুলো 5টা পেলাম। তাহলে আমার রেজোনেটিং স্ট্রাকচার গুলো এগুলা আমার রেজোনেন্সের সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তাহলে সঠিক ব্যাখ্যা নেওয়ার জন্য এর কম্বাইন্ড আমি হাইব্রিড রেজোনেন্সকে নেব। তাহলে হাইব্রিড রেজোনেন্স যদি দেখি, তাহলে এখানে আমাকে ফলো করতে হবে যে এখানে কি ছিল, এখানে ডাবল বন্ড ছিল। আমি যদি 1 নাম্বার 5 নাম্বার দেখি, তাহলে কি হয়েছে যে প্রত্যেকটা আমার পাই ইলেকট্রন গুলো, সরি পাই বন্ড গুলো আমার কি হচ্ছে, রোটেশন হয়েছে। তাহলে পাই ইলেকট্রন নিয়ে পাই বন্ড, তাহলে এখানকার যে এখানে ডাবল বন্ড ছিল কিন্তু এখানে আমার সিঙ্গেল বন্ড হয়েছে। আবার এখানে কি হয়েছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, এখানে ডাবল বন্ড হয়েছে। তাহলে পুরোটা কি হচ্ছে যে ডাবল বন্ডটা পুরোটা বেঞ্জিন বলয়ের মধ্যে আংশিক দ্বি বন্ধন চরিত্র লাভ করছে। তাহলে আমি কি করতে পারি, যে আবারও বলছি এখানে ডাবল বন্ড আছে, তো ওটাতে আবার কি আছে, এই জায়গাটাতে ডাবল বন্ড হয়েছে, এই জায়গাটা এখানে ফাঁকা আছে। আবার এখানে কি হয়েছে, ডাবল বন্ড আছে, তো 5 নাম্বার স্ট্রাকচারে দেখো এখানে সিঙ্গেল বন্ড আছে, ওখানে একই রকম ভাবে এখানে সিঙ্গেল বন্ড আছে, তো ওই 5 নম্বরে ডাবল বন্ড আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আংশিক কি করছে, একটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। তাহলে এখানে আমি কি দিতে পারি, প্রত্যেকটা ডটেড লাইন দিতে পারি, অর্থাৎ দ্বিবন্ধন নয়, কিন্তু দ্বিবন্ধন থেকে একটু কম, আবার এক বন্ধন থেকে বেশি। 1 নম্বরের ক্ষেত্রে কি দেখতে পাবো, যে OH এর কি ছিল, সিঙ্গেল বন্ড ছিল। 5 নম্বরের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, কিন্তু আমরা রেজোনেন্স 2 3 4 এর ক্ষেত্রে কি দেখবো, যে অক্সিজেন এবং কার্বনের মধ্যে কিছু একটা দ্বিবন্ধন এসেছে, এখানে সিঙ্গেল আর এখানে দ্বিবন্ধন। তাহলে কি হচ্ছে, আমার দ্বিবন্ধন হয়নি, তাহলে কিছুটা কি, একটা সলিড বন্ড, একটা তো এখানে সব জায়গায় ছিল, একটা তো সব জায়গায় আছে, আর এখানে কি হচ্ছে দ্বিবন্ধন এসেছে, সেহেতু আমি কি করব, এখানে একটা বন্ড ছিল আর এখানে এগুলোতে কি হচ্ছে দ্বিবন্ধন এসেছে, সেহেতু আমি কি করব, একটা ডটেড লাইন দেব। মানে এটা বোঝা যাচ্ছে ডটেড লাইনটা আংশিক দ্বিবন্ধন হয়েছে। এবার আমাকে দেখতে হবে যে OH এখানে কি ছিল, অক্সিজেনের প্রসম ছিল, এগুলো দেখিয়েছিল প্লাস আধান হয়েছে, এখানেও অক্সিজেনটা প্রসম হয়েছে। তাহলে কি হয়েছে, যে প্লাস হয়েছে আর এখানে প্রসম ছিল, তার মানে কি হচ্ছে, পুরোটা প্লাস হয়নি, আংশিক প্লাস আছে। তাই এখানে আমি কি লিখতে পারি, OH কে এটা লিখতে পারি ডেল প্লাস, ডেল কথার অর্থ এখানে অল্প পরিমাণ কি পজিটিভ আধান। ওকে, এবার এখানে দেখবো যে 1 নাম্বার পজিশনে যদি এটা দেখতে চাই, এখানে আমি এটাকে লিখব না, আমি যদি এখানে দেখতে পাই যে এখানে নন পোলার, কারণ এখানে কোনো আমার আধানগ্রস্ত নেই, প্রসম আছে, এখানে 5 নম্বর আছে প্রসম আছে, এখানে কোনো আধান নেই। কিন্তু আমরা 2 3 4 দেখতে পাবো যে অর্থ এবং প্যারা পজিশন গুলোতে নেগেটিভ আধান হয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছি 1 নম্বর 5 নম্বর গুলোতে কি হয়েছে, কোনো আধান নেই, কিন্তু 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার গুলোতে অর্থ প্যারা পজিশনে আধানগ্রস্ত হয়েছে। কি আধানগ্রস্ত, নেগেটিভ আধানগ্রস্ত। তাহলে এর আর এর মধ্যবর্তী লিখবো, তাহলে কতটা আছে, পুরোপুরি হয়নি, কিছুটা আছে আংশিক, সেই জন্য এখানে লিখবো আমি কি লিখতে পারি, এখানে ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস, এখানেও ডেল মাইনাস। বা এটা করে লেখা যায়, কিভাবে লেখা যায়, ডটেড লাইন দিলাম, এখানে OH একটা সলিড বন্ডে একটা ডটেড লাইন, এটা ডেল প্লাস, আবার আমি কি করতে পুরোটাতে একটা ডেল মাইনাস করতে পারি, এটা কিন্তু এটা লিখতে।
তাহলে এখানে দেখতে পাবো যে আমার কি হচ্ছে যে কার্বনের সঙ্গে যখন আমার OH বন্ডন ছিল সহজে যে একদম সহজে এটা ব্রেক করতে পারছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আংশিক দ্বিবন্ধন হয়েছে, এক বন্ধন থেকে বেশি শক্তিশালী, তাই এই বন্ডটাকে কি করতে পারবে যে HCl বা PCl5 এরা কি করতে পারবে, ভাঙতে পারবে না। তাই আমার এখান থেকে সরাসরি OH কে মানে বেঞ্জিন থেকে সরাসরি OH আমি সরাতে পারবো না। আশা করি বোঝা গেছে। তোমাদের একটা কথা বলি যে অর্গানিক কেমিস্ট্রিতে মনে হবে যে অনেকগুলো রিঅ্যাকশন, এত রিঅ্যাকশন কিভাবে প্র্যাকটিস করব। তো প্রথম 1-2 চ্যাপ্টার রিঅ্যাকশনগুলো ভালো করে নিতে হবে, ওই রিঅ্যাকশনগুলো বারবার কি হবে, রিপিট হবে। তাহলে আগেরগুলো যদি আমি ভালো করে করতে পারি তারপরেরগুলো আমার কাছে সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে, বারবার ওগুলোই ফিরে আসবে। আর কিছু কিছু মানে কোনো সময় পড়াগুলোকে ডিউ রাখতে হবে না, যা হবে পড়াগুলোকে কালেক্ট করে নিতে হবে। এবার আমি নেক্সট করব, যেহেতু হ্যালোজেনের পড়াশোনা করেছি তো বেঞ্জিন বলাই থেকে দেখব অ্যারোমেটিক যোগ। এখানে যদি আমি ক্লোরিন নিই, হ্যালোজেন বাহক হিসেবে লুইস অ্যাসিড FeCl3 ফেরিক ক্লোরাইড একে যদি হিট করি তাহলে কি হবে যে এটা লুইস অ্যাসিড অনুঘটক হিসেবে কাজ করবে, তখন আবার কি বেঞ্জিনের সঙ্গে ক্লোরোবেঞ্জিন লেগে যাবে। এভাবে করতে পারি ক্লোরোবেঞ্জিন। আবার যদি এখানে অতিরিক্ত যদি ক্লোরিন দিই অনুঘটক হিসেবে FeCl3 দিয়ে হিট করি, তাহলে এখানে দেখতে হবে যে পরবর্তী স্টেপ এই ক্লোরিনটা, অতিরিক্ত ক্লোরিনটা বেঞ্জিন বলের কোন পজিশনে বসবে। তাহলে এখানে কত নম্বর পজিশন আমরা এর আগে জেনেছিলাম, এখানে যদি সিস্টেম থাকে তাহলে এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, তাহলে 2 আর 6 পজিশনটাকে কি বলা হয়, অর্থ। 3, 5 পজিশনকে বলা হয় মেটা, এবং 4 পজিশনটাকে কি বলা হয়, প্যারা। এই সিস্টেমটা নির্ধারণ করবে পরবর্তী বেঞ্জিন বলয়ে কোন জায়গাতে আমার কি করবে, অন্য এই প্রতিস্থাপক গ্রুপগুলো বসবে। তাহলে যদি এই ক্লোরিনটা আছে কি আছে, আবার কি আছে ইলেকট্রনিক ডোনার গ্রুপ, মানে ইলেকট্রন দানকারী গ্রুপ, তাহলে এ কি করবে, বেঞ্জিন বলয়কে যদি ইলেকট্রন দিতে পারে তাহলে সে অবশ্যই কি হবে, অর্থ প্যারা নির্দেশ করবে, একদম মাথায় রাখতে হবে। এবং কোন গ্রুপ যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, অর্থাৎ বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন যাচ্ছে, তখন সেটা কি হবে, মেটা নির্দেশ করবে। কেমন মেটা নির্দেশ গ্রুপ, যেমন হলো বেঞ্জিন ডিহাইড। তাহলে এখানে যদি আমার কি অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে কি হলো, এই কার্বনের ইলেকট্রন বন্ড তো হ্রাস পেল, অর্থাৎ বন্ডিং কমে গেল, তাহলে এই বন্ডটা এখানে চলে যাবে, বেঞ্জিন বল থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। যখন আমার এরকম পরিস্থিতি হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই মেটা নির্দেশক গ্রুপ। আর আমার যদি ইলেকট্রন ডোনার গ্রুপ হয়, যদি ওই এরকম সিস্টেম থাকে, ক্লোরিন হতে পারে, OH হতে পারে, মিথাইল হতে পারে, অর্থাৎ টলুইন CH3, যেহেতু ইলেকট্রন বিকর্ষী গ্রুপ সেহেতু ইলেকট্রন কি করতে পারবে, বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দিতে পারবে। কিন্তু যেই সিস্টেম ইলেকট্রন দিতে পারবে বেঞ্জিন, সেই সবসময় কি হবে, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, ভালো মাথায় মনে রাখতে হবে। তাহলে কি হবে, একবার অর্থ পজিশনে বসবে, একবার প্যারা পজিশনে বসবে, এখানে Cl, এখানে Cl, তাহলে এটা অর্থ ডাইক্লোরো বেঞ্জিন। আর এটা কি হবে, প্যারা জায়গায় বসবে Cl, Cl, এটা হলো অর্থ ডাইক্লোরো বেঞ্জিন, অর্থ ডাইক্লোরো বেঞ্জিন, প্যারা ডাইক্লোরো বেঞ্জিন। আশা করি বুঝে গেছে। এবার নেক্সট চলে আসবো একই রকম ভাবে যদি আমি ব্রোমো বেঞ্জিন তৈরি করি, সেম বেঞ্জিনের সঙ্গে যদি ব্রোমিন দিই Br2, তাহলে অনার্দ্র কথার অর্থ হলো জল ছাড়া, মানে অর্থাৎ শুষ্ক, অনার্দ্র Fe Br3 ফেরিক ব্রোমাইড।
তাহলে এটা কি হবে, আমার ব্রোমোবেনজিন উৎপন্ন হবে, ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। একই রকম ভাবে যদি অতিরিক্ত ব্রোমিন দেওয়া হয়, Fe হ্যালোজেন বাহক হিসাবে Fe Br3 অনাত্র নিলাম, অনাত্র নিচ্ছি, তাহলে কি হবে, ব্রোমিন কি ইলেকট্রন ডোনার গ্রুপ, অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর সবচেয়ে বাইরের পক্ষে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত থাকে, 7টা, অর্থাৎ সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা 7টা। তাহলে এখানে একই রকম ভাবে কি করতে পারবে, ইলেকট্রন দিতে পারবে, ইলেকট্রন দিতে পারলে কি হবে, এখানে ডাবল বন্ড হবে, অর্থাৎ বেনজিন বলয় ইলেকট্রন দিচ্ছে, এর ডোনার গ্রুপ হলে এই নির্দেশ করবে বেনজিন বলয় পরবর্তী প্রতিস্থাপক গ্রুপগুলো কোথায় বসবে, অবশ্যই অর্থ প্যারা জায়গায় বসবে। তাহলে এখানে আমার কি হবে, অর্থ ডাইব্রোমোবেনজিন আর একটা হবে প্যারা ডাইব্রোমোবেনজিন। এখন এখানে যদি দেখা হয় যে অর্থ ডাইব্রোমোবেনজিন এবং প্যারা ডাইব্রোমোবেনজিনের মধ্যে কার বেশি স্থায়ী, অর্থাৎ কে মুখ্য আর কে গৌণ, তাহলে অর্থটা হবে গৌণ আর এটা হবে মুখ্য। কারণ যে ব্রোমিন আর ব্রোমিন যদি একই গ্রুপ হয় তাহলে এরা কি করছে, কাছাকাছি অবস্থান করছে এর তুলনায়, তাহলে স্টেরিক হিন্ডার্স এবং স্ট্রেনের কাজ করবে, অর্থাৎ ঘর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে যদি মারামারি করে তাহলে এর স্থায়িত্বটা অনেকটা কমে যাবে। আর এখানে ব্রোমিন আর ব্রোমিনের দূরত্বটা কি আছে, প্যারা জায়গায় অনেকটা বেশি আছে, তাই ঘর্ষণ বল অর্থাৎ স্টেরিক স্ট্রেন বা স্টেরিক হিন্ডার্সের পরিমাণটা কম হবে, অর্থাৎ মারামারি বা ঘর্ষণ বলটা কম হবে, তাই এর স্থায়িত্ব বেশি, সেই জন্য এটা মুখ্য আর এটা গৌণ। এবার আমি তৈরি করব আয়োডোবেনজিন। আমি প্রস্তুত প্রণালী লিখেছি, তাহলে বেনজিনের সঙ্গে আমি যদি I2 দিই তাহলে এটা কি হবে, সরাসরি আয়োডোবেনজিন উৎপন্ন হতে পারবে, কিন্তু এখান থেকে কি হবে, একটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত করবে, এখান থেকে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা অপসারিত করবে, তাহলে কি হবে, সাইড প্রোডাক্ট হিসাবে HI, এটা নাম হলো আয়োডোবেনজিন। তাহলে আয়োডো HIটা হলো তীব্র বিজারক পদার্থ, তাহলে এই আয়োডোবেনজিনকে বিজারিত করে আবার পুনরায় বেনজিনে হয়ে যাবে, তাই কি হবে, আয়োডোবেনজিন পাওয়া যাবে না। তো এখানে আমি যদি জারক অ্যাসিড হিসাবে HiO3 নিই বা HNO2 নাইট্রাস অ্যাসিড নিই, তাহলে এরা হলো জারক অ্যাসিড। তাহলে জারক অ্যাসিড HI কে কি করবে, জারিত করে আলাদা একটা প্রোডাক্ট উৎপন্ন করবে এবং আয়রন উৎপন্ন করবে, তাহলে এটা একটা আলাদা পার্টিশন থেকে গেল, আর এর সঙ্গে এটা তখন আর বিক্রিয়া করবে না, তখন আমি আয়োডোবেনজিনটা পাবো। কিন্তু আমি এটা কি নেব, জারক অ্যাসিড হিসাবে অবশ্যই HiO3 আয়োডিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিডটা নেব, দুটোর মধ্যে যে কোনো একটা নেব, তখন আমার সঠিক আয়োডোবেনজিনটা পাওয়া যাবে। নেক্সট করব পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজেনেশন দ্বারা। পার্শ্ব শৃঙ্খলার হ্যালোজেনেশন কোনটা করব, একটা বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বন পরমাণুগুলো থাকে অর্থাৎ বেনজাইলিক কার্বন থাকবে, তাহলে তখন সেটাকে বলবো বেনজিনের পার্শ্ব শৃঙ্খল। যেমন এখানে দেখব CH3, তাহলে বেনজিনের সঙ্গে কি আছে, কার্বন পরমাণু আছে, এগুলো আছে পার্শ্ব শৃঙ্খল। এটা হতে পারে বা এটা হতে পারে CH2 CH3, তাহলে এটা কি বেনজিনের, এগুলো পার্শ্ব শৃঙ্খল। তাহলে এই বেনজিনের সঙ্গে যে কার্বন পরমাণুটা আছে, এই কার্বনটাকে বলা হয় আবার বেনজাইলিক কার্বন। তাহলে আবার কি থাকবে, যে আমি যেটা কি দেখব, এর সঙ্গে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই সূর্যালোকের উপস্থিতিতে,
তাহলে কি হবে, বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে সেগুলো অপসারিত হয়ে কি করবে, এই ক্লোরিন পরমাণুটা এখানে প্রবেশ করবে। যেহেতু আমার হ্যালোজেন বাহক হিসাবে কেউ নেই, সেহেতু আমার কি করবে, বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে সেটা অপসারিত হয়ে এই ক্লোরিন পরমাণুটা প্রবেশ করবে। তাহলে একই রকম ভাবে সূর্যালোকের উপস্থিতিতে এখানে কি হতে পারে, তাহলে একটা CH3 ছিল, একটা হাইড্রোজেন পরমাণু যদি অপসারিত হবে এবং কি হবে, Cl প্রবেশ করবে, CH2Cl। এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু বের হলো আর এখান থেকে একটা Cl বের হলো, তাহলে একসঙ্গে কি হলো, HCl। একই রকম ভাবে যদি এখানে কি হয়, এটার সঙ্গে যদি আমার Cl2H বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া ঘটায়, তাহলে হাইড্রোজেন পরমাণুটা কি ছিল, এখানে CH2Cl হয়েছিল, আরেকটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে Cl প্রবেশ করবে, তাহলে এখানে হলো CHCl। আবার একই রকম ভাবে আমি যদি H নিই, Cl2 নিই, তাহলে হাইড্রোজেন পরমাণুটা আবার অপসারিত হবে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত, তাহলে এখানে CCl3। এখন এই যৌগগুলোর নাম জানবো। তো এই যৌগটার নাম হলো বেঞ্জাইলিক ক্লোরাইড। বেঞ্জাইলিক ক্লোরাইড। আমি কিছু গঠন কাঠামো দিয়েছি কিভাবে নামকরণ করতে হবে। এরকম যদি গঠন কাঠামো থাকে তাহলে এটাকে কি বলবো, এখানে CH2 যদি থাকে তাহলে এটাকে বলবো বেঞ্জাইলিক। বেঞ্জাইলিক। একই রকম ভাবে এখানে যদি CH থাকে তাহলে এটাকে কি বলবো, বেঞ্জাল। এখানে যদি C এরকম যদি গঠন কাঠামো তখন নামকরণ আনবো বেঞ্জো। বেঞ্জো। তাহলে এরকম যদি গঠন কাঠামো পেয়েছি সেজন্য এটা কি হবে, CH2Cl। ক্লোরিন আছে এটাকে বেঞ্জাইলিক বলবো, আর ক্লোরিন আছে সেজন্য ক্লোরাইড বলবো। যদি বিআর থাকতো তাহলে বেঞ্জাইলিক ব্রোমাইড বলবো। একই রকম ভাবে এখানে এই গঠন কাঠামো মতো আছে CHCl2, অর্থাৎ কি আছে, দুটো বন্ডে এখানে যদি Cl বসে দিই তাহলে এখানে কি বলতে পারে, কি বলতে পারি, ওটাকে বেঞ্জাল। তাহলে এটাকে বলবো বেঞ্জাল ক্লোরাইড বলবো। এই যৌগটার নাম হলো বেঞ্জাল, বেঞ্জাল ক্লোরাইড। এইরকম যদি স্ট্রাকচার থাকে তখন কি আসবো, বেঞ্জো। তার মানে কি আছে, এখানে যদি Cl এখানে Cl বসিয়ে দিই তাহলে এখানে কি হবে, বেঞ্জো ট্রাইক্লোরাইড। তাহলে এখানে লিখতে পারি বেঞ্জো ট্রাইক্লোরাইড। আশা করি বুঝে গেছে। আবার যদি একটু বড় পার্শ্ব শৃঙ্খল থাকে তাদের ক্ষেত্রে কি নামকরণ করবো, CH2 CH3। এর আগে ছিল কি ছিল, বেঞ্জিনের সঙ্গে একটা পার্শ্ব শৃঙ্খল কার্বন পরমাণু ছিল, আর এখানে কি ছিল, দুটো কার্বন পরমাণু ছিল। তাহলে আমার কি হবে, এগুলা হ্যালোজেনেশন, অর্থাৎ হ্যালোজেন পরমাণু প্রবেশ কোথায় করবে, বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে। বেঞ্জাইলিক কার্বন কোনটাকে বলবো, যে বেঞ্জিনের সঙ্গে যে কার্বন পরমাণুটা যুক্ত আছে এই কার্বনটাকে তখন কি বলবো, বেঞ্জাইলিক কার্বন। বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেন পরমাণুগুলোকে প্রতিস্থাপিত হয়ে কি প্রবেশ করবে, হ্যালোজেন পরমাণু প্রবেশ করবে। সেম একই রকম ভাবে আমি যদি ক্লোরিন বিক্ষিপ্ত সূর্যালোকের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, আমার এই হ্যালোজেন পরমাণুটা বের হবে, অর্থাৎ HCl। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি একই জিনিস বারবার, HCl বের হচ্ছে। তাহলে হচ্ছে আমার এখানে কি হচ্ছে, CHCl বন্ড CH3। এখান থেকে আমি হাইড্রোজেন পরমাণুটা অপসারিত করে Cl টা ঢুকেছি, তাহলে কি হলো, CH একটা থাকছে আর একটা Cl বসছে, তাহলে কি হলো, একটা HCl বের হলো আর এটা তো থাকছেই। একই রকম ভাবে আমি H নিউ যদি আবার ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে সেম কেস, এখানে হবে CCl2 CH3। এই যৌগগুলোর নামকরণ কিভাবে করব, এখানে কার্বন পরমাণু কটা আছে,
1 2, তাহলে এখানে কি বলতে 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন কি ব্যাক নাম করব, তাহলে 1 ক্লোরো 1 যে বেনজিন বলা গিয়ে যদি আমরা কি পার্শ্ব শৃঙ্খল হিসাবে থাকে তখন সেটাকে ফিনাইল বলা হয়, 1 ফিনাইল কার্বন পরমাণু 1 আর 2 ইথেন। একই রকম ভাবে এটা 1 এটা 2, তাহলে 1 নম্বর পজিশনে কটা আছে, দুটো ক্লোরিন আছে, তাহলে কি লিখতে পারি 1, 1 ডাইক্লোরো, 1 নম্বর পজিশনে কি আছে বেনজিন বলা আছে অর্থাৎ ফিনাইল গ্রুপ আছে, সেহেতু কি লিখতে পারি 1 ফিনাইল, কার্বন পরমাণু কটা আছে দুটো, অ্যালকেনটা দিয়ে দেবো ইথেন। এইভাবে আমার রিঅ্যাকশন গুলো করতে হবে। এবার চলে আসবো ডায়াজোনিয়াম লবণ থেকে। তাহলে ডায়াজোনিয়াম লবণ কোনটাকে বলা হয়, এটা বেনজিন বলা হয় কি, যদি আবার N2 প্লাস Cl মাইনাস লেখা হয় এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আবার এটাকে কি রকম ভাবে লেখা যায়, আমি এভাবে লিখতে পারি N2Cl লিখতে পারি, এভাবে লিখতে পারি, আবার এভাবে লেখা যায়। এটা এখানে আমার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই তিন ভাবে আমরা লিখতে পারি, তাহলে যে কোনো একটা লিখতে পারি। এই যৌগটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমি হ্যালো অ্যারিন কিভাবে প্রস্তুত করব, ফার্স্ট দেব খুব নেম রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, এক নাম্বার স্যান্ড মায়ার রিঅ্যাকশন। নেম রিঅ্যাকশন গুলো ভালো করে করতে হবে, স্যান্ড মায়ার বিক্রিয়া। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে N2 Cl মাইনাস যদি করি তাহলে এখানে আমি কি দিতে পারি, একই রকম ভাবে ক্লোরিন যদি দিই স্যান্ড মায়ার রিঅ্যাকশনে বা CuCl এবং HCl দিই, তাহলে কি হবে কিউপ্রিক ক্লোরাইড, এটা অনুঘটকের সাথে দেব, তাহলে এই ক্লোরিন পরমাণুটা কি হবে এখানে আমার প্রবেশ করবে আর এই হাইড্রোজেন পরমাণু HCl হয়ে বেরিয়ে যাবে। এই ক্লোরাইড তাহলে H প্লাস Cl মাইনাস আর Cl মাইনাসটা এখানে ঢুকলো, তাহলে এখানে কি হবে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। আর এই যে N2টা এখানে কি হবে, এটা খুব স্টেবল, সেই জন্য নাইট্রোজেন আলাদা হয়ে থেকে যায়। আর প্লাস সাইড প্রোডাক্ট হিসেবে কি H আর এখানে Cl, তাহলে এখানে লিখতে পারি প্লাস HCl, এটা লেখার দরকার নেই, সাইড প্রোডাক্ট বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে এই নেম রিঅ্যাকশন গুলো বারবার প্র্যাকটিস করতে হবে, আমরা সামনে অনেক জায়গাতে এই নেম রিঅ্যাকশন গুলো পাবো। একই রকম ভাবে আমি ক্লোরোবেনজিন তৈরি করলাম, ব্রোমোবেনজিন কিভাবে করব, N2 প্লাস Br মাইনাস, এখানে আবার কি করতে পারি CuBr বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিতে পারি, এখানে N2 Cl মাইনাস, তাহলে CuBr প্লাস কি নেব HBr এখানে নেব। আর একই রকম ভাবে কি হবে যে আমার এখানে কি প্রবেশ করবে H প্লাস Br মাইনাস, তাহলে এই ব্রোমিনটা কি হবে এখানে প্রবেশ করলো, এই ব্রোমিনটা এখানে প্রবেশ করবে আর N2টা নাইট্রোজেন আলাদা হয়ে যাবে, এটা খুব স্টেবল, আর H প্লাস আর Cl মাইনাস আলাদা হয়ে বসে যাবে। একই রকম ভাবে কি হবে, তাহলে এটা ব্রোমোবেনজিন সেম, তাহলে আমার কি হলো নাইট্রোজেন থেকে গেল আর কি হলো এখানে Cl মাইনাস আর এখানে H প্লাস, তাহলে একসঙ্গে H প্লাস HCl হয়ে গেল। তাহলে আমি যথারীতি এটা লিখলেই হবে।
নেম রিঅ্যাকশনটা স্যাড মায়ার রিঅ্যাকশন ভালো করে করতে হবে। এবার চলে আসছে স্যাড মায়ার রিঅ্যাকশনের পরে গ্যাটারমান বিক্রিয়া। একই রকম ভাবে সেম স্যান্ড মায়ের মতো রিঅ্যাকশন, আমি CuCl এর জায়গায় কি নেব, শুধু কপার ডাস্টটা নেব, মানে কপার গুঁড়োটা নেব, তাহলে আমার গ্যাটারম্যান রিঅ্যাকশন। স্যান্ড মায়ের বিক্রিয়া যেটা হয়েছিল এই পরবর্তী বিক্রিয়া আবিষ্কার করেছে, এখানে কি হবে বেশি পরিমাণে উৎপাদন করা হয়। তাহলে আমি একই নিলাম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, আমি যেহেতু লিখে নিয়েছি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে N2 প্লাস Cl মাইনাস, তাহলে এখানে আমি কি নেব HCl নেব, আর কি নেব কপার, ওখানে কি নিয়েছিলাম CuCl নিয়েছিলাম, এখানে শুধু কপার ডাস্ট মানে কপার গুঁড়ো নিতে পারি, এইটুকু শুধু পরিবর্তন, বাকিটা সেম। তাহলে কি হবে একই রকম ভাবে Cl টা প্রবেশ করবে আর HCl বেরিয়ে যাবে, আর N2 টা স্টেবল নাইট্রোজেন আলাদা হয়ে থেকে যাবে। তাহলে এখানে আমার কি হলো ক্লোরোবেনজিন উৎপন্ন হলো প্লাস N2 স্টেবল থেকে গেল, তাহলে প্লাস HCl, এটা হলো ক্লোরোবেনজিন। তাহলে কি হবে স্যান্ড মায়ের যে রিঅ্যাকশনে যে পরিমাণ উৎপাদন হয়েছিল এখানে কি হবে গ্যাটারম্যান বিক্রিয়া একটু বেশি পরিমাণ উৎপন্ন হবে, এইটুকুই শুধু পার্থক্য। ব্রোমোবেনজিন কিভাবে উৎপন্ন করব, একই রকম ভাবে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, এখানে নেব HCl নেব বা HBr নেব, যেহেতু ব্রোমোবেনজিন উৎপাদন করব, তাহলে একই রকম ভাবে কপার গুলো নেব, তাহলে H প্লাস Br মাইনাস, এই Br মাইনাসটা হয়ে কি হচ্ছিল এখানে লেগে যাচ্ছে Brটা, আর নাইট্রোজেনটা আলাদা ভাবে থেকে যাচ্ছে, আর H আর Cl টা থেকে যাচ্ছে, তাহলে একসঙ্গে আমার কি হলো একই রকম ভাবে ব্রোমোবেনজিন প্লাস N2, এগুলো কি হবে গ্যাটারম্যান বিক্রিয়াটা আমার হলো। এবার নেক্সট চলে আসবে আয়োডো অ্যারিন কিভাবে প্রস্তুত করব, অর্থাৎ আয়োডো বেনজিন কিভাবে প্রস্তুত করব। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকেই নেব, N2 প্লাস Cl মাইনাস, আমি যদি পটাশিয়াম আয়োডাইড নিই, এখানে জল নিই আর তার সঙ্গে হিট করি, তাহলে কি হবে একই রকম ভাবে আয়োডিনটা এখানে প্রবেশ করবে, খুব সহজ বিক্রিয়াগুলো, এমনি শুধু ধরে ধরে আমি কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে কি K প্লাস আর I মাইনাস হচ্ছে, আয়োডিনটা এখানে প্রবেশ করলো আর N2 নাইট্রোজেন আলাদা থেকে গেল, আর K প্লাস আর Cl মাইনাস হয়ে বেরোচ্ছে, তাহলে K প্লাস Cl মাইনাস একসঙ্গে বসে গেল, তাহলে KCl, এখানে আমার আয়োডো বেনজিন উৎপন্ন হচ্ছে, এই যোগটার নাম হলো আয়োডো বেনজিন। এবার নেক্সট চলে আসবো সিমান বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট ও খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। নেম রিঅ্যাকশনটা হলো সিমান বিক্রিয়া। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে N2 প্লাস Cl মাইনাস ফ্লুরোবোরিক অ্যাসিড যদি দিই HBF4, এই যৌগটার নাম হলো ফ্লুরোবোরিক অ্যাসিড নিই, তাহলে আমার কি হচ্ছে এখানে N2 এটা H প্লাস BF4 মাইনাস, তাহলে H প্লাসটা HCl হয়ে বেরিয়ে যাচ্ছে আর এখানে BF4 টা লেগে যাচ্ছে BF4। একে যদি আবার হিট করা হয় তাহলে আবার কি হবে শুধু ফ্লোরিনটা আসবে,
ফ্লুরোবেনজিন। তাহলে সাইড প্রোডাক্ট হিসাবে কি থাকলো, তাহলে এখানে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন বসে গেল। এখানে দেখব যে F একটা F চলেছে, বাকি পড়ে থাকলো কি F3, তাহলে BF3, তাহলে বোরন ট্রাইফ্লুরাইড BF3, এই যৌগটা হলো ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন এই বিক্রিয়ার নেম রিঅ্যাকশন হলো সিমান বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝা গেছে এবং ধরে ধরে পড়লে মনে থাকবে, অত টাফ কিছু নেই। আর এই সামনের বিক্রিয়াগুলো বারবার পাবে, সেই জন্য এখন থেকে ভালো করে কমপ্লিটলি করে নিতে হবে। এবার করব, এর আগে দেখেছিলাম হান্স-ডিকার বিক্রিয়া, আবারও পাবো হান্স-ডিকার বিক্রিয়াটা। হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে পেয়েছিলাম হান্স নেম রিঅ্যাকশন, হান্স-ডিকার বিক্রিয়া। হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে দেখেছিলাম CH3COOH, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। এর সঙ্গে আমি যদি ব্রোমিন দিই, অনুকূলে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত যেটা ব্রোমিন ছিল CCl4 ছিল, ওকে। এবং যদি এটা রিফ্লাক্স করা হয় তাহলে কি হবে, যে CH3 এখানে আসলো, যে CH3Br চলে আসবে, CH3Br, তাহলে হ্যালোজেন হলো মিথাইল ব্রোমাইড CH3Br। এখানে কি পড়ে আছে COO, অর্থাৎ CO2, কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেহেতু এটা উপরের দিকে উড়ে যাবে গ্যাস। বাকি পড়ে আছে কি Br, এখানে একটা বসেছে, Ag বসে আছে, এখানে কি আছে Br আছে, তাহলে প্লাস একসঙ্গে কি হবে AgBr, সিলভার ব্রোমাইড। এই বিক্রিয়াটাকে আমরা হান্স-ডিকার বিক্রিয়া, আমরা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে করেছিলাম। সেম কেস একই রকম ভাবে হ্যালো অ্যারিনের ক্ষেত্রে কি নেব, যে এটা অ্যালকিল মূলকের জায়গায় আমি অ্যারাইল নেব, কি নিতে পারি, তাহলে এখানে একই রকম ভাবে COO Ag, এটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ, অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ। সেম কেস একই রকম বিক্রিয়া, কোনো পার্থক্য নেই। ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত থাকবে ব্রোমিনটা, CCl4, রিফ্লাক্স করব পাতন, তাহলে এখানে কি হচ্ছে, এখানে COO টা বেরিয়ে যাচ্ছে, Ag-টাও বেরিয়ে যাচ্ছে, এখানে ব্রোমিনটা ঢুকছে, তাহলে এখানে আমার কি হলো, ব্রোমোবেনজিন উৎপন্ন হলো, প্লাস CO2 প্লাস AgBr। আমরা কি করব, এই সাইড প্রোডাক্টটা লেখার দরকার নেই, আমি বোঝানোর সুবিধার ক্ষেত্রে এটা লিখছি, ওকে।